বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বেশি চাষ হয়েছে। রাইট। 90-এর আন্দোলনে যদি আপনি খেয়াল করেন, সেই সময়ে ব্যান্ড দলগুলির যে ভূমিকা ছিল তো অনস্বীকার্য ছিল। আমাদের বাংলাদেশে এখনো কপিরাইটের যে আইনটা, সেটা নিয়ে বেশ খানিকটা ধোঁয়াশা রয়েছে। বহুত্বকে ভয় পায় বলেই হচ্ছে তারা এই ছায়ানট কিংবা হচ্ছে উদীচী কিংবা বাউল সম্ভাবের উপর উদীচীর উপর হামলা করেছে তারা, এবং এটি খুব নেক্কারজনক একটা ঘটনা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে। এখানে এখন যদি আপনি সলো সিঙ্গার বলেন, এরকম 5টা শিল্পীর নাম যদি বলেন, আপনি দেখবেন 5 জনই হচ্ছে কম্পোজার। বাকি যারা গানের পেছনে যাদের ইন্টেলেকচুয়াল রাইট ছিল, তারা আসলে তাদের অর্থনৈতিক কোনো সুবিধা তারা পায় না। এবং এটি নিয়ে বহু কথা হয়েছে, এটি নিয়ে কপিরাইটে বহু মামলা হয়েছে, এখনো বেশ কিছু মামলা চলছে। হামিদ আহমেদ বেশ কিছুদিন আগে তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে আসলে আমাদের পলিটিক্যাল দলগুলো আসলে এই পর্যন্ত গত 54 বছরের সঙ্গীত নিয়ে এখন পর্যন্ত কোনো কনস্ট্রাকটিভ কোনো প্ল্যান দেয়নি, যে আসলে তারা সঙ্গীতকে কি করতে চায় কিংবা মিউজিশিয়ানদেরকে নিয়ে আসলে কি ধরনের প্ল্যান নিতে চায়। ফলে এটা কি আমাদের ওভারঅল রাষ্ট্র সাংস্কৃতিক পলিসি কিংবা পলিটিক্যাল দলগুলোর ব্যর্থতা কিনা? ডেফিনেটলি ব্যর্থতা। কোনো একটা স্বতন্ত্র প্রার্থীও, রাইট, মানে দল তো বাদই দিলাম, একটা সিঙ্গেল প্রার্থী যারা স্বতন্ত্র দাঁড়াচ্ছেন, তারা পর্যন্ত তাদের ইশতেহারে এই বিষয়টা নিয়ে সঙ্গীত নিয়ে কোনো কথা লিখে নেই। কখনোই আমরা শুনিনি যে হচ্ছে যে কোনো একটা বাংলা গান আসলে স্পটিফাইতে কিংবা সাউন্ড ক্লাউড হচ্ছে 1 সপ্তাহ ধরে টপে আছে কিংবা 1 মাস ধরে টপে আছে। আসলে আমাদের এই বেসিক কি প্রবলেমটা আসলে কোথায়? আমাদের কি ভাষায় প্রবলেম নাকি আসলে আমাদের গানেই প্রবলেম? আমাদের দুটো প্রবলেম আছে। বাংলাদেশের যে কোনো কিছু, একটা ভালো বাজেটের কোনো একটা মুভির গান হয় যদি, আমরা দৌড় দিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়া। এই জায়গাগুলির জন্য আসলে অর্থনৈতিক নিশ্চয়তাটা খুব জরুরি। এবং এখানে আপনি সরকার থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, নো, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাকে পারফর্ম করতে দিতে হবে। প্রিয় দর্শক, চিত্রালী আলাপে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সঙ্গীত নিয়ে। আপনাদের সাথে আছি আমি জাকির হোসেন, আমার সাথে আছেন চিত্রালীর মাল্টিমিডিয়া এডিটর রাইসুল ইসলাম। রাইসুল ইসলাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো আসলে বাংলাদেশের বর্তমান সঙ্গীত কি অচলাবস্থা বিরাজমান নাকি উন্নতির পথে আছে? যদি আমাদের 2026-এর আলোকে যদি কথা বলতে হয়, যেহেতু আপনি বর্তমান বলেছেন, সো 2026-এর আলোকে কথা বলতে গেলে অবশ্যই খানিকটা স্থবিরতা বিরাজমান রয়েছে। তার কারণ আমরা দেখেছি গত বছর অর্থাৎ 2025-এর যে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান, এই সব কিছু আসলে একটা টানাপোড়েন তৈরি করেছিল সব মানুষের মধ্যে। বিনোদনের বিষয়টা আসলে এটা আসলে মৌলিক অধিকারের মধ্যে আসে না, তো এটা আসে আসলে একটু পরে গিয়ে, যখন আপনার মৌলিক অধিকার সবকিছু যখন আপনি প্রাপ্ত হয়েছেন, তারপর আপনার ব্যক্তিগত বিনোদনের বিষয়টাকে আমরা ভাবি তখন। সো এর জন্য এই বিষয়টা যেহেতু দেশ একটা সম্পূর্ণ ট্রানজ্যাকশনের মধ্যে দিয়ে গত একটা বছর ধরে যাচ্ছে, সো এই সময়টায় এবং পারিপার্শ্বিক আরও কিছু নতুন নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, নতুন নতুন ভাবাদর্শ তৈরি হয়েছে, সেইগুলির একটা চাপ, বিশেষ করে একটা সরল রৈখিক একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখন পর্যন্ত। সো এটা করতে গিয়ে আমাদের যে বহুত্ব ভিত্তিক সাংস্কৃতিক চর্চা ছিল, সেই চর্চাতে আমরা দেখেছি যে বড় ধরনের কিছু আঘাত এসেছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে খানিকটা স্থবিরতা তো আছে। বহুত্বের কথাই যখন বললেন, তখন একটু রক সঙ্গীতে ফেরা যায়। আমাদের 90 দশক এবং 2000 দশকে আমরা রক সঙ্গীতে যে ধরনের সৃজনশীল এবং প্রতিবাদী গান দেখেছি কিংবা প্রতিবাদী উত্থান দেখেছি, বর্তমানে কি সেটি অনেকটা স্তিমিত হয়ে গেছে? এটা একেবারে ফেলে দেওয়ার মতো না আপনার কথাটা। সেটা হচ্ছে যে 90 দশকে আমরা যেই বাংলাদেশের যে ব্যান্ড সঙ্গীতের যে উত্থান ঘটেছিল, এটি শুধুমাত্র বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্টে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্যান্ড সঙ্গীতে আসলে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছিল, অনেকটা এগিয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আপনি সেই সময়কার যে ব্যান্ডগুলি ছিল এবং সেই লেগেসি বহন করে এখনও যে ব্যান্ডগুলি টিকে আছে, আপনি এই সাবকন্টিনেন্টের মধ্যে এরকম আরেকটা ব্যান্ড দল পাবেন না যাদেরকে তাদের সমকক্ষ দাঁড় করানো যায়। সঙ্গীতের বহুমাত্রিক ধারা আছে, আমি শুধু ব্যান্ডের কথাটা বলছি। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের এই উপমহাদেশের মধ্যে সবচাইতে বেশি চাষ হয়েছে। চাষ এই অর্থে বলছি যে এটার এত চর্চা এবং এত ক্রিয়েটিভ সবাই, লেখনী, গানের কথা,
সব কিছু মিলিয়ে, এবং ব্যান্ড সঙ্গীত প্রতিবাদের একটা বিমূর্ত ভাষা হয়ে উঠেছিল 90 দশকে। 90-এর আন্দোলনে যদি আপনি খেয়াল করেন, সেই সময়ে ব্যান্ড দলগুলির যে ভূমিকা ছিল এটা অনস্বীকার্য ছিল। কিন্তু পরবর্তীতে সময়ে এসে ব্যান্ড কালচারে আমাদের কিছু কি বলবো আমি, যে এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডই এটা হয় যে মানে ব্যান্ডগুলি আসলে একটা দীর্ঘ সময় সাস্টেন করে না। আমরা বিশ্ব ব্যান্ডের কথা যদি বলি, ওয়ার্ল্ডের এরকম অনেক ব্যান্ড আছে যেগুলি আসলে একটা সময় যে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার আরও বহুমাত্রিক কারণ রয়েছে, সেই কারণটা যদি নাও বলি, তো সেই সকল কারণে এসব ব্যান্ড ভেঙে গেছে। এছাড়া আমাদের যেসব লিজেন্ডারি শিল্পী ছিলেন ব্যান্ডের, তারা আসলে চলে যাবার পরে এই ব্যান্ডের লেগেসিটা কিভাবে এটা বহন করে নিয়ে যাবে এটাও কখনো তারা ভাবেনি। সুতরাং আমরা দেখেছি যে আয়ুব বাচ্চুর পরে এলআরবি নাই হয়ে গেছে। আমরা দেখেছি যখন মাইলসের শাফিন ভাই যখন চলে গেলেন মাইলস থেকে, তখন একটা ভাঙন এসেছিল মাইলসের মধ্যে। পরবর্তীতে যখন শাফিন ভাই যখন মারা গেলেন, হামিন ভাইয়ের নেতৃত্বে এখন মাইলস যাচ্ছে, মানে এখনো কাজ করছে, কিন্তু নতুন করে আমরা কোনো কিছু পাইনি। সো এরকম আমাদের উইনিং এর মতো একটা ব্যান্ড ছিল। সো রেনেসার কথা যদি বলি, ডেফিনেটলি রেনেসা এখনো আছে, কিন্তু আসলে সেভাবে তারা পারফর্ম করছে না বা সেভাবে সামনে আসছে না, নতুন গান আমরা পাচ্ছি না। কিছু কিছু ব্যান্ড তার পরবর্তী সময়ে সেই লেগেসিটা বহন করার চেষ্টা করেছিল, কিন্তু সেভাবেও আসলে তারা খুব একটা কার্যকর হয়নি। সেইগুলিতেও ভাঙন দেখা গেছে, সর্বশেষ আমরা শিরোনামহীনের ভাঙন দেখেছি আমরা। সো এইভাবে ভেঙে ভেঙে একটা সময় এসে এই চর্চাটাও কমে গেছে। পাড়া মহল্লাতে এখন খুব একটা বেশি আপনি প্র্যাকটিস প্যাড পাবেন না। একটা সময় অলমোস্ট সব পাড়া মহল্লাতেই প্র্যাকটিস প্যাড ছিল, ইনফ্যাক্ট যেখানে আমরা প্র্যাকটিস করতাম, ব্যান্ডের গানের প্র্যাকটিস করতাম। সো এই বিজনেসে খানিকটা ভাটা পড়েছে, এই প্যাডগুলি আসলে উঠে গেছে, প্র্যাকটিস করার মতো সেরকম জায়গাও কোথাও নেই এখন। আর প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদী ভাষার জায়গাটা এখন খানিকটা দখল করে নিয়েছে বর্তমান সময়ের র্যাপ, এবং সেখানে আসলে প্রতিবাদের চাইতে আমরা দেখেছি যে অশালীন ভাষার ব্যবহারই বেশি হয়। সো এই সকল কারণেই আমরা দেখেছি যে বর্তমান সময়ে এসে আমরা যদি গণঅভ্যুত্থানের কথা বলি, সেখানে আমরা ব্যান্ডকে খুব একটা বেশি প্রতিবাদী ভূমিকায় দেখতে পাইনি। তার কারণ হচ্ছে ব্যান্ডের সেই চরিত্রটা এখন আর নেই। ইনফ্যাক্ট সেই স্ট্রাকচারাল ব্যান্ডও বাংলাদেশে খুব একটা নেই, হাতে গোনা দু একটা ছাড়া। ব্যান্ডের আসলে যে লেগাসির কথা বলছিলাম, ব্যান্ডগুলো কিন্তু টিকে আছে, নামগুলো আছে ঠিকই, এবং ক্রমান্বয়ে আসলে মেম্বাররাও আছেন, কিন্তু ঠিক তারা হচ্ছে মানে প্রপারলি আসলে আগাতে পারছে না। ফলে এই যে ব্যান্ড যে আগাতে পারছে না এবং নতুন করে কিছু উদ্ভাবন করতে পারছে না, এটা কি এক ধরনের সেলফ সেন্সরশিপ নাকি সৃজনশীলতার ঘাটতি, কি মনে হয়? না, এখানে আসলে সৃজনশীলতার ঘাটতি এটা তো প্রশ্নই আসে না। তার কারণ আমাদের দেশের ব্যান্ড সঙ্গীত শিল্পী বা যারা গান লিখতেন বা যারা গান লিখছেন, যারা গান তৈরি করছেন, তারা কতটা সৃজনশীল সেটি আসলে আমার বলে এটা প্রকাশ করার কোনো কিছু নেই। এখনও আপনি যখন গান বাজাতে থাকবেন, আপনি কোনটা রেখে কোনটা বাজাবেন খুঁজে পাবেন না। সুতরাং এটা না, বরঞ্চ এখানে আরও অন্য কিছু অনুষঙ্গ কাজ করেছে আর কি। যেমন একটা হচ্ছে অর্থনৈতিক কিছু ব্যাপার কাজ করেছে। আমাদের বাংলাদেশে এখনো কপিরাইটের যে আইনটা, সেটা নিয়ে বেশ খানিকটা ধোঁয়াশা রয়েছে। আমাদের এখানে প্রপার মিউজিক হাউস গড়ে ওঠেনি, যার ফলে যে চুক্তিগুলি হতো আগে, অর্থাৎ যারা হচ্ছে গানটাকে রিলিজ করতো, তো তারা কিছু অসম চুক্তি করতো, এবং সেই অসম চুক্তিটা হতো খুব যৎসামান্য অর্থের বিনিময়ে আপনার কাছ থেকে 99 বছরের, 50 বছরের, 60 বছরের জন্য তারা এটা নিয়ে নিত। সো এইটা আসলে ওয়ার্ল্ডের কোথাও নাই। ইন্টেলেকচুয়াল রাইট আপনি এভাবে নিয়ে নিতে পারেন না। সো এই যে অর্থনৈতিক যে বিষয়, আসলে একটা গান বা একটা ব্যান্ড কিভাবে মুভ করবে, একটা ব্যান্ড যখন একটা গান তৈরি করে, ইটস আ কালেকটিভ ওয়ার্ক। অনেকগুলি মানুষ একসাথে বসে সেই মানুষের শ্রম, মেধা, ঘাম সব কিছু থাকে এই গানটার পেছনে। তাদেরও তো জীবন আছে, সেই জীবনটা চলবে কেমন করে? সো যখন আমাদের এখানে ক্যাসেটের যুগ ছিল, তখন মোটামুটি একটা ভালো সম্মানই তারা পেয়েছে, এবং আমাদের সময় অবাধে তখন কনসার্ট হতো, তারা পারফর্ম করতে পারতো। কনসার্টের তো এখন এই মুহূর্তে 26-এ এসে বলবো যে এটা শূন্যের কোঠায় চলে গেছে। ক্যাসেটের যুগটাও চলে গেছে, সিডির যুগ আসলো, সেটাও চলে গেছে, তারপর একটা পাইরেসির যুগ আসলো। এখন যে ডিজিটাল মাধ্যম, এখন আমরা বলে থাকি যে ডিজিটাল মাধ্যমে আসলে আয় করাটা খুব সহজ, বাট এটা বলা যতটা সহজ, আয় মানে কার্যকারিতার বেলায় অনেক কঠিন। তার কারণ হচ্ছে আমরা দেখেছি, পার্সোনালি কাজ করতে গিয়েও দেখেছি, সেটি হচ্ছে যে আমাদের এখানে প্রপার কোনো ওয়ে নেই। যেমন আমাদের এখানে ট্রানজ্যাকশনের জন্য পেপ্যাল এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি।
সো right. ওয়ার্ল্ড ওয়াইড আপনি যখন এই ধরনের কোনো আর্নিং এর কথা চিন্তা করবেন, আপনাকে ডলারে চিন্তা করতে হবে। right. তো সেইটার ফ্লোটা কিভাবে হবে সেটাও প্রপারলি বাংলাদেশ থেকে মানে হ্যান্ডেল করা অনেক টাফ, যেহেতু আমাদের এখানে পেপালটা নাই, right. সো সেখানে আপনাকে একটা ক্রেডিট কার্ড নিতে হবে, ডুয়েল কারেন্সির, মানে নানান হ্যাপার অনেক জটিলতা, এবং right. এর সঙ্গে সঙ্গে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে যদি আপনার গানটাকে আপনি প্রমোট করতে চান, তাহলে আপনাকে কয়েকটা সাইটের মাধ্যমে যেতে হবে। সেখানে সিডি বেবি আছে, কিংবা ডিস্কিড আছে একটা, এরকম অনেকগুলি সাইট আছে, এইসবের মাধ্যমে যেতে হবে। সেখানে গেলে আপনার প্রোফাইল খুলতে হবে, মানে ইটস আ হিউজ Huge work, right. সো এই সব কিছু মিলিয়ে যখন আপনি আপনার একটা ক্রিয়েটিভ ওয়ার্ক থেকে কোনো কিছু আর্ন না করতে পারবেন, তখন আসলে আপনার উৎসাহ কিন্তু দিনকে দিন কমতে থাকবে। ডিমোটিভেটেড হব, রাইট। তাই না? কারণ আপনি ঠিক আছে, আপনি গান করছেন সবার জন্য, কিন্তু সেটার তো কিছু ফিডব্যাক আপনাকে পেতে হবে। সো অর্থনৈতিক এই নিশ্চয়তাটা এখন খুব একটা নাই। খুব একটা না থাকার ফলে আসলে সবাই গানকে ভালোবাসে, গান করছে, এটা ভালোবেসে করছে, কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হতে পারছে না বলে পরিমাণটা কমে গেছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে ফিরি, সেটা হচ্ছে আমাদের বাংলা কিংবা বাংলা ভাষীদের আসলে মূল অস্তিত্বে, মানে গানের অস্তিত্বের জায়গাটুকু কিন্তু বাউল সঙ্গীত কিংবা লোকসঙ্গীত। কিন্তু আমরা আসলে দেখি যে সবসময় বাউল সঙ্গীত কিংবা লোকসঙ্গীতের যারা শিল্পী বা এই সমাজের, এই সম্প্রদায়ের যারা লোক, তারাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। আসলে এই জিনিসটা কেন, আমরা কেন আমাদের শিকড়কে সবসময় আঘাত করি? এটা আমি আমাদের আজকের আলাপের প্রথমে আমি বলেছি যে আমাদের মধ্যে একটা শ্রেণী এমন তৈরি হয়েছে যারা হচ্ছে খুব সরল রৈখিক সাংস্কৃতিক চর্চা করতে চায়, এবং এখানে বহুত্বের কোনো জায়গা নেই। কিন্তু আমাদের যে হাজার বছরের সংস্কৃতি, আমাদের এই হাজার বছরের সংস্কৃতি কিন্তু বহুত্ব নিয়েই। এখানে বাউল, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, সব ধরনের গান ছিল। হ্যাঁ, ঘেটু গান থেকে শুরু করে সব ধরনের কিছু ছিল। এই বহুত্ব ছিল বলেই আমাদের সংস্কৃতিটা এত চমৎকার এবং এত চমৎকার ভাবে এগিয়েছে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি এই সরল রৈখিক একটা সাংস্কৃতিক আগ্রাসনের চেষ্টা করা হচ্ছে। এই আগ্রাসনটা এই বহুত্বকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো এই চেষ্টার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি যেটা চর্চা করব সেটা একমুখী চর্চা হবে এবং সবাইকে এটাই করতে হবে। এই যে চাপিয়ে দেয়া, এই যে আগ্রাসন, এটা কোনোভাবেই কাম্য নয়। এবং এটা যখনই আপনি এটা করতে যাবেন, অবশ্যই আপনাকে শেকড়ে আঘাত করতে হবে। আপনি যখন শেকড়ে আঘাত করবেন, তখনই আপনার সংস্কৃতি বিক্ষিপ্ত হবে, এবং সেই মানসিকতা থেকেই হয়তো এই কাজটা করা হয়েছে। এবং যারা গান গায়, বিশেষ করে আপনি দেখবেন যে বাউল, ভাটিয়ালি কিংবা জারি, সারি, যারাই এই ধরনের গান গায়, এই মানুষগুলি হয় একেবারে মাটির মানুষ। এদের সঙ্গে আপনি রাজনীতির কোনো সম্পর্ক খুঁজে পাবেন না, আপনি যত গভীরেই যান। কারণ এদের ভাবাদর্শ, এদের ভাবনা, তা হচ্ছে মানে মনুষ্যত্ব নিয়ে, কিংবা দেহতত্ত্ব নিয়ে, কিংবা ঐশ্বরিক তত্ত্ব নিয়ে, এই ধরনের ভাবনা নিয়ে তারা থাকে। সো আপনি এই মানুষগুলিকে আঘাত করা খুব সহজ হয়, কারণ তাহলে সে পাল্টা আঘাত আপনাকে করতে পারবে না, এবং সে করেও না। এবং আমরা লাস্ট কিছু ইনসিডেন্টে এরকমই দেখেছি। সো এইটাকে আমি বলবো যে এটা ভয়ঙ্কর একটা আগ্রাসন সংস্কৃতির উপর। এইভাবে আসলে মানে সংস্কৃতি আসলে বদলে ফেলা যায় না। আপনি যত বেশি চেষ্টা করবেন, আপনি দেখবেন যে আপনি একটা গাছ কেটে ফেলেছেন, সেখান থেকে অসংখ্য চারা গজাবে। সো সেটাই হচ্ছে এখন, এবং এর জন্যই আমাদের এই মানে বাউল বা ভাটিয়ালি, আমরা যেটাই বলি, তাদের উপর আসলে আক্রমণটা বারবার হচ্ছে। এবং আমি যদি বলি আসলে ছায়ানট কিংবা উদীচীর উপর যে হামলাটা, সাংস্কৃতিক আগ্রাসন কিংবা নৈরাজ্য আমরা দেখেছি, সেটা কি এটারই একটা কন্টিনিউশন? ডেফিনেটলি এটা একটা কন্টিনিউশন। তার কারণ হচ্ছে, দেখুন, ছায়ানট কিংবা উদীচী যেটা বলি, সেটা একটা গানের স্কুল, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, রাইট? হ্যাঁ। সো এটাতে আক্রমণ মানে হচ্ছে আপনি নারীদের অগ্রযাত্রা খানিকটা থামিয়ে দিলেন, খানিকটা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করলেন, আপনি মানুষকে একটু মানে ভয়ে জাগানিয়া পরিবেশ আপনি তৈরি করলেন। সাংস্কৃতিক চর্চা থেকে, ওই বহুত্বের চর্চা থেকে আপনি তাকে খানিকটা দমিয়ে রেখে সরল রৈখিক একটা সিঙ্গুলার প্র্যাকটিস, একটা সরল রৈখিক আপনি সাংস্কৃতিক চর্চায় তাকে নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু এইভাবে আসলে এটা সম্ভব হয় না। এবং এই বহুত্বকে ভয় পায় বলেই হচ্ছে তারা এই ছায়ানট কিংবা হচ্ছে উদীচীর উপর হামলা করেছে তারা। এবং এটি খুব নেক্কারজনক একটা ঘটনা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে। কারণ স্বাধীনতা উত্তর আমাদের দেশে কোনোদিন এইরকম কোনো সঙ্গীত শিল্পালয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ আমরা দেখিনি। রাইট।
এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমরা আমাদের বিগত অনেক বছর ধরে দেখছি যে আসলে আমাদের একক মানে সলো সিঙ্গার যারা তারা বেশ ভালো করছে, কিন্তু সম্প্রতি যদি আমরা দেখি বিশেষ করে যদি 5 বছর অ্যাটলিস্ট দেখি, 5-10 বছর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সলো সিঙ্গার বলতে কিছুই নেই আসলে। দু একজন আছেন কিন্তু আসলে ওইভাবে ইম্প্যাক্টফুল সলো সিঙ্গার আমরা দেখতে পাই না। ফলে আমাদের এই যে সলো সিঙ্গারের যে প্র্যাকটিসটা, যে একটা কালচার গড়ে উঠেছিল, সেটা থেকে আমরা আসলে সরে গেছি, এবং এটা আসলে কেন হয়েছে আর কি? এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে দুটো কারণে হয়েছে। অর্থনৈতিক একটা বিষয় তো রয়েছেই। আমি যে ব্যান্ড সঙ্গীতের যে বিষয়টা বললাম আপনাকে, তখন আমরা আলাপ করলাম, ওটার মতোই সেম এইখানে আরেকটা জিনিস কাজ করেছে। এটা আসলে 5-10 বছর না, এটা হয়েছে লাস্ট 15 to 20 ইয়ার্স। আপনি যদি একটু স্টাডি করেন তাহলে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। লাস্ট 15-20 বছরের ধাক্কাতে আসলে রেজাল্ট এখন আমরা পাচ্ছি যে আমরা সলো সিঙ্গার বা সলো আর্টিস্ট আমরা সেভাবে পাচ্ছি না। এটার রিজন হচ্ছে, আপনি দেখেন যখন আমরা গানের কথা বলি, যাদের নাম আমরা বলি, যাদের গান আমরা চর্চা করি, যাদেরকে আমরা আমাদের গানের পথিকৃৎ ভাবি, সেই শিল্পী কিন্তু সবাই কিন্তু সলো সিঙ্গার ছিল। রাইট, দে আর নট কম্পোজিং। রাইট, ওকে। এবার আপনি আসুন, আমাদের এখানে এখন যদি আপনি সলো সিঙ্গার বলেন, এরকম 5টা শিল্পীর নাম যদি বলেন, আপনি দেখবেন 5 জনই হচ্ছে কম্পোজার যারা টিকে আছে। আপনি যদি বাপ্পা মজুমদারের কথা বলেন, বাপ্পাদা ইজ ফ্যান্টাস্টিক কম্পোজার। উনি নিজের গান নিজেই করেন, ইনফ্যাক্ট দল ছুটের যে ব্যান্ডে সেই গানগুলি ওনারই করা। ওকে। তারপরে এবার আপনি যদি হাবিবের কথা বলেন, হাবিব নিজে একজন কম্পোজার এবং তিনি গান করেন। আপনি হৃদয় খানের কথা যদি বলেন, নিজে একজন কম্পোজার এবং তিনি গান গায়। এবার আপনি যদি তারপর ইয়াংদের মধ্যে, একেবারে ইয়াংদের মধ্যে ইমরানের কথা বলেন, ইমরান নিজে সিঙ্গার এবং ও নিজে কম্পোজার। ওকে, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? একটা গান যখন প্রপারলি, মানে ভালো একটা গান যখন আপনি করতে যাবেন, সেখানে একজন গান লিখেন, তার একটা সম্মানই আছে। রাইট, গানটা যিনি সুর করেন, সুরকার, তার একটা সম্মানই আছে। গানটা যিনি কম্পোজ করবেন, তার একটা সম্মানই আছে, এবং বড় একটা সম্মানই আছে। স্টুডিওর একটা কস্টিং আছে, যে স্টুডিওতে আপনি রেকর্ড করবেন, এবং ফাইনালি গিয়ে আপনি হচ্ছে গানটা গাইবেন, কণ্ঠ দেবেন, এবং সেই গানটা যখন মাস্টারিং হবে তখন সেখানে আরেকটা আবার কস্টিং আছে। এই সব কিছু কস্টিং মিলিয়ে একটা গানের কস্ট কত দাঁড়ায়, আমি যদি খুব সিম্পলি বলি, তাহলে হচ্ছে যদি আপনি এই গ্রেট কম্পোজার ধরেন, যে যারা আছে আর কি, আমি নাম নাই বলি, যদি এই গ্রেট কম্পোজার দিয়ে আপনি করেন, একটা সলো গান ট্র্যাকের জন্য আপনার প্রায় খরচ হয়ে যাবে মোটামুটি 1.5-2 লাখ টাকা। ওকে, হিউজ মানি, তাই না? তো 1.5-2 লাখ টাকা খরচ করে একটা গান, যদি আপনার একটা অ্যালবাম হয়, তাহলে অ্যালবামটার কস্টিং কত গিয়ে দাঁড়াচ্ছে। এবার হচ্ছে এই গানটা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করবেন। আমি ধরলাম একটা গানই আপনি করেছেন, প্রায় ধরুন, এরপর আবার মিউজিক ভিডিওর ব্যাপার আছে, ধরুন সেখানে আবার 2-3 লাখ টাকা, সব মিলিয়ে একটা গান করতে আপনার 5 লাখ টাকা লাগছে, অনেক টাকা খরচ হচ্ছে। সেখান থেকে কি আপনার ফিডব্যাকটা আপনি পাচ্ছেন সেভাবে? এই 5 লাখ কি উঠে আসছে? সো সলো সিঙ্গার এভাবেই বাংলাদেশ থেকে হারিয়ে গেছে বা করছে না, এবং যারা করছে তারা খুব সীমিত পরিসরে করছে। শুধুমাত্র যারা কম্পোজিশন জানে তারাই করছে। আপনি কস্টটা মোটামুটি সেটেল করে একেবারে, আপনি দেখবেন যে বাপ্পাদার গান বেরোচ্ছে, একমাত্র বাপ্পাদার গানই নিয়মিত বেরোচ্ছে। সো সেখানে আসলে অনেক কস্টিংই কমে গেছে, যেহেতু ম্যাক্সিমাম কাজ দাদা নিজে করছেন। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই। সো আমাদের দেশে যেহেতু এইটার কোনো এখন পর্যন্ত আমরা ভ্যালিড কোনো ওয়ে বের করতে পারিনি, যে আসলে এইটার থেকে আপনার অর্থনৈতিক মানে ফিডব্যাকটা কি হবে। সো এখন যারা সলো সিঙ্গার, যারা সিঙ্গেল ট্র্যাক করছে, মাঝে মধ্যে করছে, তারা আসলে খুবই শখের বশে করছে, প্রফেশনাল আসলে নাই, খুব একটা নাই। বুঝতে পেরেছি। সেইখানে আসলে আমাদের বাণিজ্যিক যেই প্ল্যাটফর্মগুলো আছে, মিউজিক্যাল বাণিজ্যিক যে প্ল্যাটফর্মগুলো, সেখানে আসলে তাদের হেল্প কতটুকু, কিংবা তাদের এই ডেভেলপমেন্টের পেছনে তাদের আসলে কতটুকু কি থাকা উচিত ছিল? আমাদের বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলির কথা তো আমি আগেই বললাম, যে বরঞ্চ তারা শিল্পীদেরকে বিভিন্নভাবে ঠকিয়েছেন এবং এখনো সেটি কন্টিনিউ করে যাচ্ছেন। তারা একটা সময় ওই পুরো অ্যালবামটা নিয়ে নিয়েছেন খুব যৎসামান্য টাকা দিয়ে, সেই অ্যালবাম তারা সেই সময় বিক্রি করেছেন, হয়তো খুব বেশি আর্নিং করতে পারেনি, কিন্তু পরবর্তীতে তারা ডিজিটাল বিভিন্ন মাধ্যমে সেখান থেকে আর্ন করছেন। কিন্তু সেইখান থেকে আসলে অ্যাকচুয়াল ভাগটা আপনি যদি কথা বলেন, আপনি দেখবেন যে না তো লিরিসিস্ট কোনো টাকা পাচ্ছেন,
না সুরকার পাচ্ছেন, শিল্পীর তো কথাই নেই। সো আলটিমেটলি তারাই আসলে ভোগ করে যাচ্ছেন, কিন্তু বাকি যারা গানের পেছনে যাদের ইন্টালেকচুয়াল রাইট ছিল তারা আসলে তাদের অর্থনৈতিক কোনো সুবিধা তারা পায় না। এবং এটি নিয়ে বহু কথা হয়েছে, এটি নিয়ে কপিরাইটে বহু মামলা হয়েছে, এখনও বেশ কিছু মামলা চলছে, অনেকের সাথে আমার কথা হয়েছে মাঝখানে, এবং দীর্ঘদিন ধরে এটা চলছে। সো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে খুব একটা বেশি কেউ সুবিধা পায়নি, কিন্তু যারা ইন্ডিভিজুয়ালি নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করে সেটাকে দাঁড় করিয়েছে মোটামুটি, তারা এখন এখান থেকে খুব ভালো প্রফিট একটা ভালো প্রফিট বলতে হচ্ছে, একটা ভালো ফিডব্যাক পাচ্ছে। সো এটি করছে। আর আমাদের মূলধারার গণমাধ্যম যদি আমরা বলি, তাহলে আপনি দেখবেন যে একটা সময় সেখানে প্রচুর গানের অনুষ্ঠান হতো, লাইভ কনসার্ট হতো। সো সেইগুলি এক কথায় এখন বন্ধ হয়ে গেছে। এখন আমাদের মূলধারার গণমাধ্যম যদি 10টা আমরা হিসেব করতে যাই, 10টাই দেখবো হচ্ছে নিউজ। তারা নিউজ কন্টেন্ট নিয়ে ব্যস্ত। সো সেখানে আপনার এরকম মিউজিক্যাল প্রোগ্রামের জায়গা খুব কম। তারা তাদের পুরো সারাদিনের যে এফটিপি, যেটা ফিক্সড প্রোগ্রাম চার্ট, সেখানে মিউজিক্যাল প্রোগ্রাম যৎসামান্য সপ্তাহে একটা দুইটা থাকে কিনা। সো এখানেও আসলে প্লেসটা কমে গেছে। তো সবকিছু মিলিয়ে আসলে মূলধারার গণমাধ্যম খুব একটা হেল্প করছে আমাদের এই গানের এই সাইডটাতে, এটা আমি বলবো না। পাশাপাশি একটা সময় বাংলাদেশের এফএম রেডিও হিউজ একটা ইন্ডাস্ট্রি ছিল, এবং এফএম রেডিও এই মিউজিকের উপর বেস করে এফএম রেডিওগুলি দাঁড়িয়েছিল, এবং তখন মিউজিক্যালি আসলে একটা রমরমা ব্যাপার ছিল তখন। সো এফএম রেডিও যখন কোলাপস করেছে, জায়গাটা আরো সংকুচিত হয়েছে। সো আলটিমেটলি আমাদের মূলধারার গণমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, এই দুটোই আসলে খুব একটা বেশি ইম্প্যাক্ট সঙ্গীতকে এড়িয়ে চলছে বলা যায়। আর এই সুযোগটা নিয়েছে হচ্ছে আপনার কিছু অপাংতেয় মানুষ, যারা যা ইচ্ছে তাই করে ছেড়ে দিচ্ছে গানের নামে, এই কাজগুলি করছে। এইগুলি দেখার পর কিছু কিছু মানুষ আসলে এই ডিজিটাল মাধ্যম থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। এইখানে আসলে আমাদের রাষ্ট্র কিংবা সাংস্কৃতিক যে পলিসিগুলো আছে সেটার আসলে দায় কতটুকু, এটা আমাদের কতটুকু আসলে সঙ্গীত শিল্পী ফ্রেন্ডলি আর কি? আমার তো মনে হয় না খুব একটা সঙ্গীত শিল্পী ফ্রেন্ডলি আমাদের কখনো কোনো আমলে এমনটা ছিল। যদি সেটি থাকতো তাহলে, যেমন একটা ব্যাপার যদি একটু স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে হামিদ আহমেদ বেশ কিছুদিন আগে তার ফেসবুক পোস্টে বলেছিলেন যে আসলে আমাদের পলিটিক্যাল দলগুলো আসলে এই পর্যন্ত গত 54 বছরের সঙ্গীত নিয়ে এখন পর্যন্ত কোনো কনস্ট্রাকটিভ কোনো প্ল্যান দেয়নি, যে আসলে তারা সঙ্গীতকে কি করতে চায় কিংবা মিউজিশিয়ানদেরকে নিয়ে আসলে কি ধরনের প্ল্যান নিতে চায়। ফলে এটা কি আমাদের ওভারঅল রাষ্ট্র সাংস্কৃতিক পলিসি কিংবা পলিটিক্যাল দলগুলোর ব্যর্থতা কিনা? ডেফিনেটলি ব্যর্থতা। আপনি দেখবেন সেটা হামিন ভাই যেটা বলেছে একেবারে মানে যথার্থ বলেছে। হামিন ভাই বেসিক্যালি এটা বলেছে হচ্ছে যে আমাদের এই সামনেই আমাদের জাতীয় নির্বাচন রয়েছে। সো জাতীয় নির্বাচনে সবাই সবার ইশতেহার দিচ্ছে, হ্যাঁ, ইশতেহার নিয়ে জনগণের কাছে যাচ্ছে, কিন্তু আমাদের যে এত বিশাল বড় একটা মিউজিক ফ্যাটার্নিটি রয়েছে, এত বিশাল বড় একটা আমাদের কমিউনিটি রয়েছে, যেখানে মিউজিশিয়ান থেকে শুরু করে, যেখানে লিরিসিস্ট থেকে শুরু করে, সিঙ্গার থেকে শুরু করে, কম্পোজার থেকে শুরু করে, বিভিন্ন রকমের মিউজিশিয়ান থেকে শুরু করে, এটা মনে হয় যে প্রায় কোটির কাছাকাছি যাবে, ঢাকা চট্টগ্রাম সব অঞ্চল মিলিয়ে। সো এত বড় একটা যে কমিউনিটি, এই কমিউনিটির জন্য এটাই উনি ফিল করে লিখেছেন যে কোনো দলের, ইনফ্যাক্ট কোনো একটা স্বতন্ত্র প্রার্থীরও, মানে দল তো বাদই দিলাম, একটা সিঙ্গেল প্রার্থী যারা স্বতন্ত্র দাঁড়াচ্ছেন তারা পর্যন্ত তাদের ইশতেহারে এই বিষয়টা নিয়ে একটা কোনো কথা লিখে নেই। কিন্তু দিন শেষে আপনার মনের খোরাক, আপনাকে প্রশান্তি দিতে গানের কাছে কিন্তু আপনাকে ফিরে যেতে হয়। আপনি যখন লং ড্রাইভে যান, তখন কোনো একটা গান ছাড়া দীর্ঘ এই জার্নিটা আপনার জন্য অসহনীয় হয়ে ওঠে। আপনার যখন ভীষণ মন খারাপ হয়, তখন এই গানের কাছে গিয়ে আপনি মনটাকে হালকা করেন। আপনার যখন একা কাঁদতে ইচ্ছে করে, তখন এই গানের কাছে গিয়ে আপনি কাঁদেন। যখন হাসতে ইচ্ছে করে কিংবা বিজয় উল্লাস করতে ইচ্ছে করে, তখন কিন্তু এই গান ছেড়ে আপনি উল্লাস করেন। যখন আপনি নির্বাচনের প্রচার করবেন, তখন গান বাজিয়ে আপনি প্রচার করছেন। কিন্তু এই কমিউনিটির জন্য আপনাদের আসলে প্ল্যানিংটা কি, বা আমাদের ওভারঅল বাংলাদেশের মিউজিক ফ্যাটার্নিটি ইন্ডাস্ট্রিটাকে নিয়ে কি ভাবছি আমরা, এই ধরনের কোনো ভাবনা আসলে একেবারেই নেই। এবং এটা এই হামিন ভাই যথার্থ বলেছেন যে স্বাধীনতা উত্তর এত বছরে তো ছিলই না, কেউ এটা নিয়ে ভাবেনি, ইনফ্যাক্ট এখনো ভাবছে না। তাহলে এই সংকট থেকে, বর্তমানে যে সংকট চলছে মিউজিক ইন্ডাস্ট্রি, সেটা থেকে আসলে সুরক্ষা পাওয়ার আসলে পদক্ষেপটা কি হতে পারে? এটা কি রাষ্ট্রীয় কোনো সুরক্ষা হতে পারে, নাকি অর্থনৈতিক কোনো সাহায্য, বা হচ্ছে আমাদের যে ওভারঅল বাউল সংস্কৃতি বলেন, বা হচ্ছে ওভারঅল যে আমাদের মূল যে সংস্কৃতির উপর যে আঘাত, কিংবা উদীচী, কিংবা হচ্ছে আমাদের মিউজিক্যাল ইন্ডাস্ট্রির প্রতি, বৈচিত্র্যের প্রতি যে আঘাত, সেটা থেকে সুরক্ষা পাওয়ার জন্য সাংস্কৃতিক প্রতিরোধ জরুরি? একই সাথে কোনটা সবচেয়ে বেশি আসলে জরুরি আমাদের? সবার আগে দরকার হচ্ছে আইনের শাসন। যদি আমাদের আইনের শাসনটা যদি সঠিকভাবে হয়, তাহলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। দেখুন, আমাদের সংবিধান আমাদেরকে সব ধরনের অধিকার দিয়ে রেখেছে, হ্যাঁ, কাগজে কলমে অবশ্যই।
আপনি যেভাবেই আমরা এটাকে ডিফাইন করি না কেন, কিন্তু অধিকার তো দিয়ে রেখেছে। রাইট। আমি বাউল গান গাইবো, আমার চুল বড় থাকবে নাকি ছোট থাকবে, আমি কি ভাবাদর্শ নিয়ে গান গাইবো, এটা সম্পূর্ণ আমার একান্ত স্বাধীনতা। সুতরাং আমি এটাই বলবো যে এখানে গভর্নমেন্টের আলাদা করে ওই যে আমাদের বাঘ সংরক্ষণের যে একটা কার্যক্রম নেওয়া হয় প্রতি বছর সুন্দরবনে, হ্যাঁ, কয়েক কোটি না কয়েকশো কোটি টাকা দিয়ে, ওরকম সঙ্গীত সংরক্ষণের জন্য কোনো ধরনের প্রজেক্টের আমাদের দরকার নেই। রাইট। একেবারেই দরকার নেই। আমাদের বাঘ সংরক্ষণ করুন সুন্দরবনে, সঙ্গীত সংরক্ষণ করতে হবে না। সঙ্গীত আসলে মানুষের মনে মনে হৃদয় থেকে যুগ থেকে যুগান্তরে এভাবেই চলে যাচ্ছে। বাতাসেই হচ্ছে সঙ্গীত। রাইট। আলাদা করে সঙ্গীতের দরকার নেই তো। যখন ঝুম বাতাস শুরু হয়, আপনি গাছের কাছে দাঁড়ালে দেখবেন যে কি চমৎকার মূর্ছনা, আপনাকে গান গাইতে হবে না। আমাদের প্রয়োজন হচ্ছে আইনের শাসন কায়েম করা। কেউ যদি কোনো বিনা উস্কানিতে না, উস্কানি হলেও না, কেউ যেন আইন হাতে তুলে নিতে না পারে। কেউ যদি আইন হাতে তুলে নেয়, তার যেন সঠিক বিচার হয়। এটা যখনই হবে তখনই মানুষ বুঝতে পারবে যে আরেকজন মানুষকে সে আঘাত করে বেঁচে যেতে পারবে না। রাইট। রাইট। তার যদি কোনো কিছু বলার থাকে, তাকে নিয়ে তার যদি প্রতিবাদ করার থাকে, সঠিকভাবে সে করবে, সে আইনের কাছে যাবে। এবং কেউ যদি ভুল হয়, কেউ যদি তার গানের মাধ্যমে কাউকে আঘাত করে থাকে, তাহলে সেটার বিচার হবে। রাইট। তাহলে দেখবেন যে সব পক্ষ সঠিক। সুতরাং আমি শুধু একটাই বলবো, সেটি হচ্ছে যে এইখানে আলাদা করে বাক সংরক্ষণের কোনো বিষয় নয়। এখানে প্রয়োজন হচ্ছে আইনের শাসনটা থাকা জরুরি। কেউ যেন অপরাধ করে পার পেয়ে না যায়। এটা যখনই হবে তখন সব পক্ষই সঠিকভাবে চলবে। এইবার একটু ভিন্ন প্রসঙ্গে ফিরি, সেটা হচ্ছে আসলে আমাদের টোটাল ভাষাটা নিয়ে একটু বলি। বাংলা ভাষা কিন্তু পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা, মানে অসংখ্য মানুষ এই ভাষায় কথা বলে এবং বাংলা ভাষায় অসংখ্য মিউজিক হয় বেসিক্যালি। কিন্তু আমরা কখনোই দেখিনি যে আসলে নানান সময় নানান পরিসংখ্যান দেখি যে এই গানটা হচ্ছে স্পটিফাইতে এক সপ্তাহ ধরে কিংবা এক মাস ধরে হচ্ছে টপ চার্টে আছে। কিন্তু বাংলায় এত সঙ্গীত হয়, কিন্তু কখনোই আমরা শুনিনি যে হচ্ছে যে কোনো একটা বাংলা গান আসলে স্পটিফাইতে কিংবা সাউন্ড ক্লাউড হচ্ছে এক সপ্তাহ ধরে টপে আছে কিংবা এক মাস ধরে টপে আছে। আসলে আমাদের এই বেসিক কি প্রবলেমটা আসলে কোথায়? আমাদের কি ভাষায় প্রবলেম নাকি আসলে আমাদের গানেই প্রবলেম? আমাদের দুটো প্রবলেম আছে। ওকে, এই দুটো প্রবলেম আমরা এখনো উতরাতে পারিনি। প্রথমত হচ্ছে আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়াল সাউন্ড ইঞ্জিনিয়ারিং যেটা, ওকে, বিশেষ করে যারা মাস্টারিং করেন কিংবা হচ্ছে মিক্স করেন, আমার মনে হয় যে হাতে গোনা দু একজন আছেন যারা আসলে পড়াশোনা করে এসেছেন বাইরে থেকে। এই সাউন্ড মিক্সিং মাস্টারিং এর উপর বড় বড় ডিগ্রি আছে ওয়ার্ল্ডে। রাইট। সো এইগুলি আমাদের এখানে আসলে টেকনিক্যালি এই কাজগুলি এখনো প্রপারলি হয় না। আপনি দেখবেন বাংলাদেশের যে কোনো কিছু, একটা ভালো বাজেটের কোনো একটা মুভির গান হয় যদি, আমরা দৌড় দিয়ে চলে যাই হচ্ছে ইন্ডিয়াতে, সেখানে গিয়ে আমরা রেকর্ডিং মিক্সিং মাস্টারিং করে সবকিছু করে নিয়ে আসি। তার মানে আমাদের এই ফ্যাসিলিটিস এখানে আছে, কিন্তু লোকগুলি এখনো তৈরি হয়নি। না হওয়ার ফলে ওয়ার্ল্ড মিউজিক যেই স্ট্যান্ডার্ডে এখন সাউন্ডটা হচ্ছে, আপনি যদি দুটো গান পরপর ছাড়েন, ইনফ্যাক্ট ইউটিউবে যদি ছাড়েন, ধরেন যে আমাদের এখানে সবচেয়ে টপ গানটা বাংলাদেশের, এবং ইউটিউবের যে ইউকে টপ চার্ট কিংবা হচ্ছে ইউএস টপ চার্টের একটা গান যদি ছাড়েন, দুটোর মিউজিকই আপনি বুঝতে পারবেন যে আসলে মিক্সিং মাস্টারিং এ কত গলদ রয়েছে। হ্যাঁ, ইয়ার সুদিং নাকি আমার কানে কতটুকু মানে আমি নিতে পারছি, কতটুকু ভাইব জাগাতে পারছে। হ্যাঁ, সো এটা বুঝতে পারবেন। সো টেকনিক্যালি আমাদের এই জায়গাগুলি আসলে আরো বেশি আমাদেরকে শার্প হতে হবে, এবং ডেফিনেটলি এটা শেখার, এবং ইটস এডুকেশন, দেখে দেখে শেখানা। আসলে এর উপরে বড় বড় ডিগ্রি আছে এবং বাইরের দেশগুলিতে এটা যথেষ্ট কদর আছে। সেখান থেকে আসলে আমাদের শিখে এসে এই কাজটা করতে হবে। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ধরুন ইউকে টপ চার্টের কথা বলছেন আপনি, সাউন্ড ক্লাউডের কথা বলছেন, ওভারঅল সারা পৃথিবীতে আমি যদি বলি যে বাংলা ভাষার যথেষ্ট কদর আছে, বা আমি বাংলা ভাষার যথেষ্ট গ্রহণযোগ্যতা, সব কিছুই আছে, কিন্তু আমি যদি সারা পৃথিবীর কথা বলি, মার্কেট তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশে না, পুরো পৃথিবীটার কথা যদি বলি, তাহলে পুরো পৃথিবীর গ্রহণযোগ্য ভাষা বা মানুষ বোধগম্য ভাষা, গ্রহণযোগ্য না, আসলে শব্দটা বোধগম্য ভাষা হচ্ছে ইংরেজি। রাইট। সুতরাং ইংরেজিতে একটা গান যখন হচ্ছে, আপনি শুনে বুঝতে পারছেন সে কি কথা বলছে। রাইট। কিন্তু যখন আমি বাংলায় বলছি, তাহলে আমি খুব নির্ধারিতভাবে বুঝতে পারি যে কিছু সিলেক্টিভ মানুষ, এই গানগুলো, কিছু নির্ধারিত অঞ্চলের মানুষ আমার এই গানটা বুঝবে, বাকি মানুষ বুঝবে না। সো ইউকে টপ চার্ট বলি, ইউকে কিংবা হচ্ছে আপনার ইউএস টপ চার্ট বলি, কিংবা সাউন্ড ক্লাউড, স্পটিফাইয়ের কথা বলি, সেখানে আপনি দেখবেন যে যতগুলি টপ চার্টে এসছে ম্যাক্সিমামই হচ্ছে ইংরেজি গান। সো ভাষাগত এই ব্যারিয়ারটা তো রয়েছেই আমাদের। সো এটা যদি আমরা উতরে যেতে পারি, ডেফিনেটলি আমাদের গানও টপ চার্টে যাবে।
শেষ প্রশ্ন দিয়ে আসলে শেষ করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে অনেকগুলো সঙ্গীতের যে ধারা, সেটা রক বলেন, সেটা বাউল সঙ্গীত কিংবা লালন সঙ্গীত কিংবা নজরুল সঙ্গীত কিংবা রবীন্দ্রসঙ্গীত, আমরা হচ্ছে গত 30-40 বছরের স্প্যানে আমাদের অসংখ্য লেজেন্ডারি মানুষ দেখেছি সবগুলো সেক্টরেই। কিন্তু আমরা একই সাথে দেখেছি যে সবগুলো লেজেন্ডারি মানুষই আসলে হয়তো প্রয়াত হয়েছেন কিংবা মিউজিক ছেড়ে গেছেন, অথবা ওই স্ট্রেংথটুকু নেই আর কি তাদের আসলে ডেলিভার করার। কিন্তু পরবর্তী যে প্রজন্মটা আসলে গড়ে ওঠার কথা, সেই পরবর্তী প্রজন্ম কিন্তু আমরা আসলে গড়ে উঠতে দেখিনি। ফলে এই যে একটা ভ্যাকুয়াম, বিশাল সবগুলো সেক্টরে একটা বিশাল ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে। ফলে এই ভ্যাকুয়াম থেকে আসলে উত্তরণের উপায়টা কি হতে পারে? দেখুন, এই ভ্যাকুয়াম থেকে উত্তরণের উপায় এটি আসলে এইভাবে খুব সরলভাবে আসলে ডিফাইন করাটা খুব মুশকিল। প্রথমত হচ্ছে এমন একটা পরিবেশ থাকতে হবে যেই পরিবেশে আপনি মন খুলে গান গাইতে পারবেন। রাইট। এমন একটা পরিবেশ থাকতে হবে যে পরিবেশে আপনি মন খুলে লিখতে পারবেন, রাইট। আপনি মন খুলে সুর করতে পারবেন। রাইট। সো এই পরিবেশের পাশাপাশি আপনাকে চর্চার যেই মাধ্যমগুলি ছিল সেই মাধ্যমগুলিকে এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি সেটি হচ্ছে যে অর্থনৈতিক যে বিষয়গুলি রয়েছে, বিশেষ করে আমাদের যে কপিরাইট আইন রয়েছে, রাইট। এই কপিরাইট আইনগুলিকে আরো ফ্রেন্ডলি হতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার ওয়ার্ল্ড মার্কেটের সঙ্গে আমাদেরকে রিলেট করতে হবে। রাইট। কারণ দিন শেষে আপনার এখান থেকে যদি কোনো ফিডব্যাকই না আসে, আপনি মনের আনন্দে আসলে কতটুকু করবেন? এবং মনের আনন্দে প্রফেশনাল কাজ খুব কম হয়। ওকে। রাইট। প্রফেশনালি যখন আপনি কাজ করবেন, ওয়ার্ল্ডে যারা এখন পুরো মাতাচ্ছেন কিংবা অতীতেও করেছেন, তারা সবাই প্রফেশনাল সিঙ্গার ছিলেন, রাইট। প্রফেশনাল কম্পোজার, প্রফেশনাল ব্যান্ড, যাদের আর কোনো কাজ নেই, শুধু ব্যান্ডটাই ছিল তাদের জীবনে সবকিছু। ইনফ্যাক্ট এটা বাংলাদেশেও ছিল। রাইট। যেমন হচ্ছে আপনার এলআরবি। রাইট। এলআরবি কিন্তু শুধু এলআরবি ছিল, তারা হ্যাঁ, কেউ কিছু করেনি। করেনি, যেমন right, হচ্ছে right. মাইলস, হ্যাঁ। যেমন হচ্ছে আপনি ফিডব্যাকের কথা বলতে পারেন, কিংবা তার আগে আরো যারা যারা ছিলেন, ছিলেন। মানে Souls প্যাশন ছিল। কিংবা কমার্শিয়াল ব্যাপার Passion তো যেটাই বলি, থাকতেই হবে যেটাই আপনাকে, বলি একটা হ্যাঁ। জায়গায় ছিল। সো এই জায়গাগুলির জন্য আসলে অর্থনৈতিক নিশ্চয়তাটা খুব জরুরি। রাইট। এবং এখানে আপনি সরকার থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, নো, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাকে পারফর্ম করতে দিতে হবে, Right. মানুষের কাছে তাকে গানটা শোনাতে দিতে হবে। আমাদের দেশে কনসার্ট বন্ধ হয়ে আছে এক অদ্ভুত কারণে, কেউ কিছু বলতে পারছে না, কিন্তু কনসার্ট বন্ধ। কনসার্ট বন্ধ, রাইট। গত 1 বছরের পরবর্তী সময়ে আমরা দেখেছি সব ধরনের কনসার্ট বন্ধ। সে তো পারফর্ম করতে পারছে না। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতেও কোনো না কোনো কারণে এই সঙ্গীতের জায়গাটাতে একেবারে চাপিয়ে আনা হয়েছে, রাইট। আমরা কেউ জানি না। সো এইভাবে যদি চলতে থাকে তাহলে আসলে খুব মুশকিল। কিন্তু এই সবগুলি সেক্টর যদি এক হয়ে এরকম একটা চমৎকার পরিবেশ তৈরি করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের সঙ্গীত আবার নতুন করে জেগে উঠবে। তার কারণ এখানেই ক্রিয়েটিভ এবং ক্রিয়েটিভিটি এর কোনো অভাব নেই, অভাব নেই বাংলাদেশে। আমরা সেটা বিগত সময়েও দেখেছি, সব সময় আমরা দেখেছি। আরেকটা প্রশ্ন আসলে প্রাসঙ্গিক, সেটা করি। আমাদের যে মিউজিক্যাল যে ফিউচারের কথা আমরা বলছি, সেখানে আমরা আমাদের আগের যে অতীত, সেখানে অনেকেই দেখেছি আসলে খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে দেন হচ্ছে আসলে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে ভালো করেছেন। ফলে আমাদের সামনে যে নিকট ভবিষ্যৎ, সেখানে আসলে মিডল ক্লাস কিংবা ধরেন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে যে উঠে এসে কেউ মিউজিক করবে, সেই সুযোগটা আসলে কতটুকু? আপনি আসলে ভালো ফ্যামিলি বলতে আসলে কি মিন করছেন? আই মিন অর্থনৈতিক্যালি ভালো, হ্যাঁ, রাইট। আচ্ছা, সেটি যদি হয়, হ্যাঁ, ডেফিনেটলি। কারণ এই গানটা তো হচ্ছে মানুষের মনের খোরাক। রাইট। সো আসলে এই মনের খোরাকে কে কিভাবে যে এখানে চলে আসে, কেউ যে খুব মানে হাতে কলমে লিখে আসে এরকমটাও হয় না। সো এইটা আসলে বলা টাফ যে আসবে কি আসবে না বা কারা আসবে। আমি শেষ করব ছোট্ট একটা উদাহরণ দিয়ে। সেটি হচ্ছে, ধরুন যে একটা সমাজ, সেই সমাজে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার। রাইট। সারাদিন সে ডাক্তার ইঞ্জিনিয়ার কাজ করে এসে সে তো একটু গান তার শুনবে। মনের শান্তি, গান বাদই দিলাম, তার মনের শান্তির জন্য কিংবা তার একান্ত বিনোদনের জন্য সে কোথায় যাবে? ডেফিনেটলি। একজন মানুষ তো লাগবে তাকে গান শুনিয়ে ভোলানোর জন্য। রাইট, হ্যাঁ, সুতরাং সমাজকে সেই দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে আসলে। অবশ্যই। মানে একটা ক্রিয়েটিভ মানুষ যিনি একটা গান তৈরি করছেন কিংবা একটা গান গাইছেন, খুব সহজ না কিন্তু। না, অবশ্যই না। একজন মানুষ যেমন চাইলেই ডাক্তার হয়ে যেতে পারেন না, তেমনি একজন মানুষ চাইলেই শিল্পী হয়ে যেতে পারেন না। এইটা আসলে উপর থেকে প্রদত্ত কিংবা নির্ধারিত, পাশাপাশি নিচে থেকে সাধনা। এটা যদি না হতো তাহলে আমরা প্রতিদিনই রুনা লায়লা পেতাম বাংলাদেশে, হ্যাঁ, রাইট। আমরা প্রতিদিনই সাবিনা ইয়াসমিন পেতাম, রাইট। এবং আমাদের আয়ুব বাচ্চুর জন্য মন খারাপ হতো না। আমরা Right. এতদিন আয়ুব বাচ্চু পেয়ে যেতাম। যেতাম, রাইট। সুতরাং
বিষয়টা হচ্ছে এরকম যে এটা আসলে বলা মুশকিল যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা খুব উচ্চবিত্ত ফ্যামিলি কিংবা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এটা আসবে কি আসবে না, এটা সম্পূর্ণ আসলে উপর থেকে প্রদত্ত এবং নিচের থেকে সাধনা। আমরা হয়তো খুব অচিরেই এমন কাউকে পেয়ে যাব বা এমন একঝাঁক মানুষকে পাবো যারা আমাদেরকে সেই 90-এর ফিল আবার আবার দিতে পারবে। আমাদের ব্যান্ডও আবার আগের মতো করে জেগে উঠবে। ধন্যবাদ আপনার চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের আলোচনা।